কোনো রকমে চলে আসছে ভাই। এই ফোনের রিভিউ ভাবলাম যে আরও এক সপ্তাহ পরে দিব, বাট এই টাইজো ভাই না কি ভাই, ওনার পেরেশানিতে শেষ, আজকে রিভিউ দেওয়া লাগবে। যাই হোক, কথা হবে টেকনো প্রভা 7 প্রো 5G স্মার্টফোনটি নিয়ে। আপনারা হয়তো অলরেডি জানেন এই সিরিজ 3টা ডিভাইস বাংলাদেশ মার্কেটে নিয়ে এসছে এবং অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু টেকনো স্লিম প্রভা স্লিম যেটা ওইটার রিভিউ দেওয়া হয়েছিল। তো আজকে আমরা কথা বলছি এই বড় ভাইকে নিয়ে। বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয় এবং ওরা দাম রেখেছে কিন্তু 34,999 টাকা 8/256GB ভ্যারিয়েন্ট, যদিও ওরা ক্লেম করে 16GB র্যাম, মানে এক্সট্রা 8GB র্যাম ওই যে ভার্চুয়াল র্যাম আছে আর কি। এনিওয়ে, স্মার্টফোনটার ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট, কোথায় যেন দেখেছি এরকম একটা ব্যাপার লাগে আর কি। ক্যামেরা মডিউল, রিয়ার প্যানেলের ডিজাইন হালকা পাতলা একটা ভাইব আছে আর কি, তবে ডিফারেন্ট ডিজাইন। এবং এটা আসলে গ্লাস না, তবে বেশ শক্তপোক্ত মনে হয় এবং এই অংশটা ফ্রস্টেড হওয়াতে ফিঙ্গারপ্রিন্ট বলেন, স্ক্র্যাচ সব কিছুই বসার পসিবিলিটি অনেকটা কম, মানে কম দেখা যাবে মূলত এটাই। ক্যামেরার এই সেটআপের এখানে 3টা শুটার মনে হলেও মূলত রয়েছে 2টা শুটার, এই 2টাই মেইন। আর এটা একটা দামি ক্যামেরা, এটা কোনো ক্যামেরা নয়। 3.5mm হেডফোন জ্যাকটা ওরা দেয়নি, থাকলে ওটা আরও বেশি কাজে লাগতো, বিশেষ করে এই ফোনটা গেমিংয়েও বেশ ভালো, সেক্ষেত্রে অনেকের হেল্প হতো নিশ্চয়ই। তবে এর যে হোম বাটনটা রয়েছে এর উপরে আমরা একটা কন্ট্রাস্টে একটা কালার দেখছি, অরেঞ্জ, এই গ্রের মাঝে আর কি, যে জিনিসটা দেখতে কিন্তু আরো ভালো লাগছে। ওভারঅল ফোনটা দেখতে বেশ প্রিমিয়াম। হ্যাঁ, হাতে নিলেই প্লাস্টিক হওয়াতে একটু চিপ ফিল হতে পারে আর কি, বাট দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম। আরো একটা সুন্দর জিনিস রয়েছে যে এখানে একটা লাইট রয়েছে, এই যে এটা নোটিফিকেশন লাইট, কল আসলে বা রিংটোনের সাথে এটা কিন্তু জ্বলে এবং এটাও কিন্তু একটা আলাদা ভাইব ক্রিয়েট করে, লাইক গেমিং ফোনের মতো একটা ভাইব ক্রিয়েট করে। তবে হ্যাঁ, এটা যে টেকনো একদম শুধুমাত্র গেমিং এর জন্য নিয়ে আসছে ব্যাপারটা এরকম নয়, বেশ ব্যালেন্স টাইপের একটা প্যাকেজ রয়েছে, কারণ ক্যামেরাতেও ফোকাস দেওয়ার ট্রাই করছে, ডিসপ্লে সেকশনেও। এটাতে IP64 এর রেটিং আছে। এখন যদি অনেক আরো হাই রেটিং আমরা দেখতে পাই, তো সেরকম কিছু থাকলে পরে আমরা এটা নিয়ে আরো পানিতে নিতে মানে আর একটু ফ্লেক্সিবিলিটি পাওয়া যেত, বাট নর্মাল স্প্ল্যাশ লাগলে সমস্যা হচ্ছে না। 195 গ্রামের মতো ওজন রয়েছে এর। ওয়েট ব্যালেন্স খারাপ নয়, খুব বেশি যে সামনের দিকটাতে ওজন আছে এমন নয়, হালকা একটু, বাট ওটা হাতে খুব একটা ফিলও দেয় না। তাছাড়া এক হাতে নিয়ে আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন এই ডিভাইসটা। এখানে যে AMOLED প্যানেলটা রয়েছে এটার সাইজ 6.78 ইঞ্চ, যা 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়। তবে এটা আপনারা জানেন সব অ্যাপের ক্ষেত্রে নয়, কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে পাওয়া যায়। মোস্টলি আপনি 120 হার্টজ এবং 90 হার্টজের মাঝেই দেখবেন আর কি। গ্যালারি, তারপর ইউটিউবে, আরও বেশ কিছু অ্যাপের ক্ষেত্রে আমরা দেখলাম যে এটা 90 হার্টজ পর্যন্ত আসছে, আবার বেশ কিছু অ্যাপ 120 হার্টজেও যাচ্ছে। স্মুথনেস বেশ ভালো, ডিসপ্লেটার মানে ওভারঅল বেশ স্মুথ, সেই সাথে সিমেট্রিক্যাল লাগবে অলমোস্ট, জাস্ট লোয়ার চিনটা একটু মোটা। তবে এই প্রাইস পয়েন্টের ফোন অনুযায়ী আপনাদের কাছে কি খুব একটা খারাপ লাগছে? অন্যদিকে পাঁচল কাটার রয়েছে টপ সেন্টারে। এই ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশন একেবারে একুরেট নয়, বাট বেশ ভাইব্রেন্ট, কালারফুল। যারা কিনা মিডিয়া কনজাম্পশন করেন, ভিডিও দেখেন, তাদের কাছে কিন্তু এই ডিসপ্লের কালার বেশ ভালো লাগবে। বাট আপনি যদি এডিটিং কিংবা মানে কালার একুরেট কোনো কাজবাজ করতে চান, ওইরকম কালার একুরেসির প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ওই লেভেলে পাচ্ছেন না আর কি। টাচ রেসপন্স ভালো। ব্রাইটনেস আউটডোরে এটা আপনি ইজিলি দেখতে পাবেন। ওরা ক্লেম করে 45 নিটস পিক ব্রাইটনেস আছে, এটা আমি সবাই জানি যে একদম সব জায়গায় অ্যাট এ টাইম থাকবে না, নির্দিষ্ট কোনো একটা পিক্সেলে কোন সময় আসবে সেটাও শিওর না। তবে আউটডোরে যখন আমরা এটা ব্যবহার করছিলাম ইজিলি দেখা যাচ্ছে, স্ট্রাগল ফ্রি ব্যবহার করা যাচ্ছে। অন্যদিকে এর ডিসপ্লেকে প্রোটেকশন করছে Corning Gorilla Glass 7i। এটা একটা মিডিয়াম লেভেলের প্রোটেক্টর আপনারা জানেন, বা প্রোটেকশন আপনারা জানেন। আপনারা গ্লাস প্রোটেক্টর অবশ্যই ব্যবহার করুন এর সাথে। 440 PPI থাকাতে ডিসপ্লেটাতে শার্পনেস ভালো পাওয়া যাচ্ছে, 1.5K রেজোলিউশন রয়েছে। তো সব কিছু মিলে মানে এই প্রাইস পয়েন্টের একটা কি বলা যায়, অফিসিয়াল ডিভাইস তার ডিসপ্লে অনুযায়ী সে ঠিক জায়গায় আছে, ভালো মার্কিংয়ে একদম পাস করতে পারছে। অ্যান্ড্রয়েড 15 বেস এই স্মার্টফোনটিতে রয়েছে হাইওয়েস 15 এবং হাইওয়েসে কিন্তু নতুনত্ব এসছে বেশ কিছু জায়গায়, বিশেষ করে আইকনগুলোতে আপনি নতুনত্ব লক্ষ্য করবেন, আইকনগুলো চেঞ্জ করা হয়েছে। তাছাড়াও একটু মানে আগের চাইতে বেশ রিফাইন্ড মনে হচ্ছে আর কি। প্রিভিয়াস জেনারেশনগুলোতে আমরা যেমনটা দেখতাম তার চাইতে অনেকটাই বেটার মনে হচ্ছে, আমি আগের ভিডিওটাতেও বলছিলাম। বাট হ্যাঁ, কিছু ব্লোটার তো এখানে রয়েছে যেগুলো আপনার প্রয়োজন না হলে আনস্টল করে নেবেন নিশ্চয়ই, সেক্ষেত্রে আরও বেশি ক্লিন একটা ভাইব পাওয়া যাবে। স্টিল আমি বলবো টেকনোর উচিত হবে R&Dতে এই ইউআই নিয়ে আরও বেশি কাজ করার এবং লং টাইম যতদিন ওরা আপডেটের ব্যাপারগুলো কন্টিনিউ করছে সেই জায়গাগুলোতে আরও বেশি ইমপ্রুভমেন্ট নিয়ে আসার জন্য। এটাতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 7300 Ultimate, UFS 2.2 হলো গিয়ে স্টোরেজ টাইপ, আর বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টই এসছে 8/256GB। এখন এই যে Dimensity 7300 এটা এরকম প্রাইস পয়েন্টে আপনি কি বলতে পারেন, অফিসিয়াল অনেক ফোনে অফার করে হয়তো বা মিডিয়াটেকের ওই যে হেলিও Z200 Z100 অনেকে পারলে দেয় এখন। আবার হ্যাঁ, ডাইমেনসিটিরই এই সেম সিরিজের চিপও কিন্তু রয়েছে। তো সেই জায়গায় আমরা পারফরমেন্স সেকশনটাকে অনেক উপরের লেভেলের কিছু বলতে পারছি না, আবার নিচের দিকেও ঠেলতে পারছি না। বলতে পারেন যে হ্যাঁ, এরকম প্রাইস পয়েন্টে অফিসিয়াল ফোনগুলো যে বেটার স্পেক যেগুলো দেয় আর কি সর্বোচ্চ, সেই কাতারের আছে, বাট তাদের থেকে উপরে নয়।
টেকনো এবারে দেখলাম র্যাম ম্যানেজমেন্টও একটু ফোকাস দেওয়া ট্রাই করছে, আগের চাইতে বেটার জায়গায় আছে। 8GB র্যাম যুক্ত ওদের অনেক ফোনে আমরা এর আগেও ব্যবহার করছি আরও কম দামে বা এরকম প্রাইস পয়েন্টেই, কিন্তু এইটার র্যাম ম্যানেজমেন্ট তুলনামূলকভাবে আমার কাছে বেটার লাগছে। রেগুলার টাস্কে ফোনটা খুব একটা হিট জেনারেট করে না, হালকা ওয়ার্ম হয়, ওইভাবে কোনো থার্মাল থ্রোটল করতে আমরা দেখিনি। হ্যাঁ, গেমিং টাইমিংও করতে পারবেন। গেমিংয়ের ক্ষেত্রে যেমন আপনি যদি পাবজি প্লে করতে চান এই স্মার্টফোনটিতে সর্বোচ্চ 90 FPS প্লে করতে পারবেন। 90 FPS একদম মানে পুরো স্টেবলভাবে বা লকড অবস্থায় রাখতে পারে না, ওঠানামা করে। এটাকে অ্যাভারেজে রাখতে গেলে 88, 87 এরকম বলা যেতে পারে। বাট আপনি যখন কিনা রেকর্ডিং অন করে গেমিং করতে যাবেন তখন গিয়ে আপনি একটু প্রবলেম ফেস করবেন, তখন আপনি বুঝতে পারবেন স্মার্টফোনটার উপরে ভালোই প্রেশার পড়ছে, এবং তখন ফ্রেম রেট কিন্তু আমরা 66, 67 এরকম জায়গায় বসতে দেখেছি। বাট আহামরি লেভেলের হিট জেনারেট করতে দেখিনি। গরম হয় সেটা আপনি হাতে ফিল পাবেন, প্লাস্টিক ফোন কম ফিল দেয় যদিও, আবার দ্রুতই ঠান্ডাও করে ফেলতে পারে আর কি। তবে ভালো চলছিল কিন্তু সিওডি, যার গ্রাফিক্সগুলো ভালো লাগছে, এই ডিসপ্লেতে দেখতে আরও বেশি ভালো লাগছে, তাছাড়া স্মুথ রেজাল্ট দিচ্ছে, এবং পাবজির তুলনায় এটা বরং আরও স্টেবল রেজাল্ট দেয় যেহেতু খুবই অপটিমাইজ একটা গেম। আর যারা ফ্রি ফায়ার খেলবেন ডেফিনেটলি ফ্রি ফায়ারও এটাতে খুবই ভালো চলবে। আপনি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকলে আই হোপ ও আপনাকে সন্তুষ্ট করবে। তবে প্রোভার প্রথম দিকে আমরা যেমন দেখতাম ওরা একদম গেমিংয়ের জন্য বা গেমিং ফোকাস টাইপের স্মার্টফোনেই তৈরি করছে, এবার এসে কিন্তু ব্যাপারটা ঠিক সেরকম আমরা দেখছি না। এবার একটু ব্যালেন্স টাইপের পারফরমেন্স আমরা দিতে দেখছি। লাইক সেই বিষয়টা আপনি খেয়াল করবেন ওদের ক্যামেরাতে এসেও। যেমন এখানে আপনি দুইটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন, মূলত 64 মেগাপিক্সেলের মেইন শুটার IMX682, পরবর্তী শুটার রয়েছে 8 মেগাপিক্সেলের যেটা আলট্রা ওয়াইডে ছবি নেবে, অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা রয়েছে কিন্তু 13 মেগাপিক্সেলের। টেলিফটো নেই, বাট পোর্ট্রেটে তিনটা ফোকাল লেন্থে ছবি তুলতে পারে। 24x, 35 অ্যান্ড 50 mm আপনি ছবি তুলতে পারবেন। এটা ডিজিটাল জুম করে দেন প্রসেস করে ছবিটা দেয়। দ্যাটস ওয়াই হয় কি ওই পোর্ট্রেটে একটু সফট লাগে আর কি, মানে ওই লেভেলের ডিটেলটা পাবেন না, কিন্তু আপনি 35, 50 mm এর ছবিগুলো দেখতে সুন্দর লাগে। ব্যাকগ্রাউন্ড ব্লাইন্ডনেসটা আর্টিফিশিয়াল লাগে না, ওটা অনেকটা ন্যাচারাল একটা ভাইব ক্রিয়েট করতে পারে। বডির যে শেপটা বা পারফেক্ট একটা ফিগার মানে তখন তুলে ধরতে পারে, যে কারণে দেখতে ভালো লাগে। একটু ব্রাইট করে দেওয়ার প্রবণতা আছে, কিন্তু স্কিন টোনটা একদম অ্যাকুরেট না, একটু ব্রাইট, একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে। তারপরেও ভালো লাগছে। বাট টেলিফটো থাকলে তো একদম পুরো এই প্রাইস পয়েন্টটা আমরা বলতাম অফিসিয়ালি কিং কিং কিং। যাই হোক, 64 মেগাপিক্সেলের যে মেইন ক্যামেরাটা, এইটার ছবিগুলোর সাইড এরিয়াতে লক্ষ্য করলে সেখানে আপনি ডিটেল পরিমাণ কম দেখবেন, বাট মিডল এরিয়াতে ডিটেল ভালো রয়েছে। ডাইনামিক রেঞ্জ মোটামুটি ওয়াইডারই আছে এই স্মার্টফোনের, তবে কালার একেবারে অ্যাকুরেট নয়। কালার একটু ভাইব্রেন্ট, একটু স্যাচুরেটেডের দিকে যাচ্ছে। গ্রিন কালার, অরেঞ্জ কালারগুলোকে একটু বেশি পপ আপ করে প্রেজেন্ট করে, যদিও বা এই ডিসপ্লেটাতে আরও বেশি মনে হবে আপনার কাছে। খুব দারুণ ডাইনামিক রেঞ্জ না হওয়াতেই অনেক সময় একদম মানে লাইট সোর্সের দিকে যদি তাক করে ছবি তুলতে যান, সেক্ষেত্রে লক্ষ্য করবেন কন্ট্রাস্টের পরিমাণটা একটু বেশি বেড়ে যাচ্ছে, এবং মানে ওভারঅল ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খায় আর কি। আর এই যে কালারের ব্যাপারটা বললাম, মানুষজন আসলে মূলত একটু পপটাপ রেডি টাইপের ছবি পছন্দ করে থাকে। তো সেই জায়গা থেকে আপনাদের এই ক্যামেরার কেমন লাগছে, মানে কালারটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। লো লাইটেও কন্ট্রাস্টের পরিমাণ কিন্তু কিছুটা বাড়ে, তাছাড়া আপনাকে একটু স্টাডি হাতেই ধরতে হবে এবং কিছুটা সময় নেয়। তো ওই টাইমটাকে স্টাডিভাবে ধরে রাখতে পারলে কিন্তু ওর আউটপুট ভালো। কিছু কিছু ছবির ক্ষেত্রে একটু ওভার শার্পেনিং লক্ষ্য করা যায়, মানে ডিটেল অনেক আহামরি আছে এমন নয়, বরঞ্চ ও যখন প্রসেস করে তখন একটু ওভার শার্পেনিং হয়তো বা লক্ষ্য করতে পারেন। তাছাড়া লাইটিং সোর্স ভালো থাকলে লো লাইটে আপনি আসানোর ছবি বের করতে পারবেন। আলট্রা ওয়াইড শুটারটা মেইন ক্যামেরার সাথে কালারে কিছুটা তফাৎ দেয়, এখানে কালারটা বরং আরও বেশি কন্ট্রাস্টি অ্যান্ড ভাইব্রেন্ট বেশি মনে হয়েছে। আর এইটা প্রপার লাইটিং কন্ডিশনে আপনাকে আশানুরূপ ছবি দিতে পারলেও লো লাইটে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না, একদমই বেসিক টাইপের একটা আলট্রা ওয়াইড আপনার কাছে মনে হবে। তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আশানুরূপ ছবি দিতে পারছিল, যেটা আউটডোর ইনডোর বোধ জায়গায় সুন্দর ছবি দেয়। সুন্দর বললাম এই কারণে, কারণ ওই যে সেলফি লাভারদের তো একটু স্মুথ টাইপের ছবি পছন্দ হয়, মানে স্কিন টোনের ক্ষেত্রে সেই জায়গাটা আপনি লক্ষ্য করবেন। স্কিনের ক্ষেত্রে ওই ব্যাপারটা আছে, তাছাড়া একটু ব্রাইট করা এবং ওয়ার্মের দিকে নেওয়ারও প্রবণতা রয়েছে। তবে ওভারঅল ছবির শার্পনেস ডিটেল ভালোই আছে অ্যাজ এ ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এই ফোনটার বোথ সাইডের ক্যামেরায় ভিডিও রেকর্ড করতে পারে কিন্তু 4K 30 FPS এ। তো বোথ সাইডে 4K 30 FPS আছে, এর জন্য থ্যাঙ্কস। বাট ব্যাক ক্যামেরায় 60 FPS পর্যন্ত থাকলে আরও বেশি খুশি হয়ে যেতাম, কিন্তু সেটা তো সম্ভব নয়। আর আপনি ব্যাক ক্যামেরায় স্ট্যাবিলিটি খুব আহামরি পাবেন না, নর্মালি মোটামুটি একটু স্ট্যাবলভাবে শ্যুট করতে পারলে আপনি এই ভিডিও অবশ্যই কাজে লাগাতে পারবেন। কিন্তু লক্ষ্য করুন ভিডিওর কালার এবং কন্ট্রাস্টের প্রবণতা একটু বেশির দিকেই কিন্তু আছে, তাছাড়া কিছুটা জিটারিংও আছে স্মার্টফোনে। তো আপনি যদি মোটামুটি স্ট্যাবলভাবে একটু মানে কোনো হেভি মুভিং সাবজেক্টের শ্যুট না করেন তাহলে সমস্যায় পড়বেন না আর কি। আর এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার 4K 30 FPS এর শ্যুট। যেমনটা দেখছেন উপরে একটা হাইলাইট আছে, সেই অবস্থায় একটু কনফ্লুন করে, এত ক্ষমতা নেই। বাট সাউন্ড রেকর্ড হচ্ছে স্মার্টফোনে, সাউন্ড কোয়ালিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওতে আমি যেটা দেখছি একটু ওই যে ব্রাইট করার প্রবণতা এখানেও রয়েছে আর কি। তারপরে আমার মনে হয় এটা দিয়ে আপনারা চাইলে টুকটাক ব্লগিং এর কাজ করতে পারবেন। সো আমরা যে ব্যাপারটা লক্ষ্য করি গেমিং ফোনগুলোর যেমন ক্যামেরার দিকে খুব একটা নজর থাকে না, বাট এবারে এই প্রভাতে এসে কিন্তু আমরা দেখছি যে ওরা মানে পারফরমেন্সের পাশাপাশি ক্যামেরাতেও মোটামুটি একটা গুরুত্ব দেওয়ার ট্রাই করছে।
স্টিল বেটার করার জায়গা ছিল। আই হোপ ইন ফিউচার টুকটাক যে বিষয়গুলো আছে ইন ফিউচার আপডেটের মাধ্যমে ওগুলো ফিক্সেবল। রিসেন্টলি হয়তো বা খেয়াল করছেন টেকনোর স্মার্টফোনগুলোতে এআই এর বেশ ভালোই ছড়াছড়ি, এমনকি কম দামি ফোনগুলোর ক্ষেত্রেও। ইভেন এই ফোনটাও তার ব্যতিক্রম নয়, এখানেও এআই এর বেশ কিছু ফিচার্স রয়েছে। এআই প্রবলেম সলভিং, ওয়েব সামারি, টেক্সট রিরাইটিং, ক্রিয়েট শিডিউল, এআই কল অ্যাসিস্ট্যান্ট, এই ধরনের ফিচার্সগুলো ব্যবহার করতে পারবেন। তাছাড়া ইরেজার ওই ধরনের ফিচার্সগুলো তো অ্যাভেলেবল থাকে, সেগুলো এখানেও আছে। স্টেরিও স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি ভালো, ফুল ভলিউমে কোনো ডিস্টরশন দেয় না, বরং বেশ বোল্ড টাইপের একটা সাউন্ডই দিতে পারছে এই স্মার্টফোনটি। 6000 mAh এর ব্যাটারি আছে এর মাঝে এবং 45 ওয়াটের চার্জিং সিস্টেম এর বক্সে আপনি পেয়ে যাবেন। প্লাস এইটা 30 ওয়াট ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট করে। তাছাড়া এর বক্সেই আপনি একটা আবার ওয়্যারলেস পাওয়ার ব্যাংক পেয়ে যাচ্ছেন। ইন্টারেস্টিং না ব্যাপারটা? এই জিনিসটা কিন্তু কেউ দেয় না। নর্মালি আপনি একটা ওয়্যারলেস চার্জিং এরকম পাওয়ার ব্যাংক যদি কিনতে যান, সেটা কিনতে গেলে আপনার অলমোস্ট মানে একদম কম হলেও 1500 থেকে 2000 টাকা তো খরচ পড়বে, ওটা আপনি এর বক্সেই পেয়ে যাচ্ছেন। আবার 10 ওয়াট রিভার্স চার্জিং সিস্টেমও সাপোর্ট করছে এই ফোনটা। সুতরাং এই যে টোটাল ব্যাটারি এবং চার্জিং সিস্টেম সব কিছু মিলে এই প্যাকেজটা সত্যিই বেশ দারুণ, বেশ ইমপ্রেসিভ অ্যাজ এ অফিসিয়াল স্মার্টফোন। 6000 mAh এর ব্যাটারি থেকে আপনি অনায়াসে 8 ঘন্টার কাছাকাছি একটা এসওটি পেয়ে যাবেন। সে আপনি মোটামুটি হেভি ইউজার হয়ে থাকলেও 7 ঘন্টা প্লাস আপনি ব্যবহার করতে পারবেন, যেটা ডেফিনেটলি খারাপ নয়। তবে হেভি গেমিং করলে আরও কিছুটা কম পাবেন। সব মিলে একদিন খুব সহজে এটা ব্যবহার করা যাচ্ছে। তবে ওয়্যারলেস চার্জিংয়ের ব্যাপারটা এবং পাওয়ার ব্যাংকের ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। এটার পজিশনটা ফার্স্টের দিকে একটু নিচে লাগলেও এর সাথে ইউজ টু হয়ে যাবেন, কারণ এখনকার দিনে আমরা তো এই পজিশনেই ম্যাক্সিমাম স্মার্টফোন দেখতে পাই। এটা মোটামুটি ফাস্ট, তবে পানি টেনে লেগে গেলে একটু ডিলে করতে পারে আর কি। এছাড়া প্রয়োজনীয় সেন্সরসগুলো রয়েছে। 5G এনাবেলড এই ডিভাইস, আপনি বাংলাদেশে এখন 5G ব্যবহার করতে পারছেন, এই ফোনেও ব্যবহার করতে পারবেন। তাছাড়া NFC রয়েছে এই স্মার্টফোনে। তাছাড়া কি বলে জাইরোস্কোপ সেন্সরও রয়েছে, প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে আসলে। আর এই যে ডেল্টা লাইটের যে ব্যাপারটা, এই ইফেক্টটা আর কি হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে। সব মিলে আপনাদের কাছে এই প্যাকেজটা কেমন লেগেছে? দেখুন, অফিসিয়াল স্মার্টফোন এই প্রাইস পয়েন্টে কিন্তু সীমিত, খুব আহামরি আমরা দেখতে পাই না। সেই জায়গায় টেকনোর এই ডিভাইসটা নতুনত্ব অনেক কিছু নিয়ে আসার ট্রাই করছে, নিউ কিছু দেওয়ার ট্রাই করছে। এবং যে বিষয়টা নিয়ে আমাদের আসলে কমপ্লেইন ছিল, ওদের ইউআই এর ব্যাপারটা বোঝা যাচ্ছে যে ওরা এই দিকটাতে আর কি মানে ফোকাস দেওয়ার ট্রাই করছে। আই হোপ আরও বেটার করবে। স্টিল এখনও একদম ওই টপ লেভেলের মতো আপনার ফিল পাবেন না, কিন্তু আশা করছি আস্তে ধীরে সেই জায়গায় ওরা নজর দিবে। তবে সত্যি বলতে টেকনো প্রভাস 7 Pro 5G আমি ভেবেছিলাম আরও কিছুটা কম দামে ওরা নিয়ে আসবে। মানে টেকনো এত বেশি অ্যাগ্রেসিভ প্রাইসিং করে, এটাও ডেফিনেটলি যে মানে অন্য সবার সাথে কম্পেয়ার করে খুব যে বেশি করছে এমন না ব্যাপার, কিন্তু মানে ওদের প্রাইসিং আগেও তো আমরা দেখেছি। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছিল যে এইটা হয়তোবা 33-এর আশেপাশেই এরকম মানে লক করে ফেলবে, 32,000 সামথিং বা এরকম। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো এই ডিভাইস কমেন্ট করে জানাবেন। এবং এই ফোনটা রিকমেন্ড করারও বেশ কিছু জায়গা রয়েছে, অলরেডি আমি ক্লিয়ার করেছি। আপনাদের ভালো লাগলে ডেফিনেটলি নিতে পারেন, ভালো লাগলে তো কোনো কথা নেই, এই আর কি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।